প্রিয় দর্শক, আমরা যারা এই ঢাকা শহরে বসবাস করি তারা কতটা নিরাপদ, বিশেষ করে জনজীবনের ক্ষেত্রে। গতকাল মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটল, মা এবং মেয়ে নৃশংসভাবে খুন হলেন একেবারে দিনে দুপুরে। এর থেকে কি বার্তা দেয় এবং কি মনে হয় এই শহরের পরিবেশ, এটা বোধ করি একটা প্রশ্নের জায়গা তৈরি করে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। কেমন আছেন? শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক সমকাল: দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়ন নারীরা উপেক্ষিত, ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়, পুলিশ কমিশন অধ্যাদেশ আরও পরিবর্তন, নানা প্রশ্ন। শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে 31 বাংলাদেশি ফেরত। দৈনিক কালের কণ্ঠ: 3 চাপে ধুঁকছে অর্থনীতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দৈনিক প্রথম আলো: নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি, মত শতকরা 66 মানুষের। আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। দৈনিক যুগান্তর: বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত কি চায়, দাবার ঘুঁটি ইন্দো প্যাসিফিক। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ, একই বৃত্তে দুদকের ঘুরপাক। দৈনিক ইত্তেফাক: তফসিলের ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশ প্রতিদিন: তফসিল ঘোষণা যে কোনো দিন, আপাতত দেশেই খালেদা জিয়ার চিকিৎসা। মানবজমিনের শিরোনাম: খালেদা জিয়ার চিকিৎসার সমন্বয় করছেন জুবাইদা, মা মেয়ে হত্যার পর স্কুল ড্রেস পরে পালায় ঘাতক। খবরের কাগজ: ফাঁসছে 100 রিক্রুটিং এজেন্সি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যাত্রা শুরু, সংঘাত বাড়াতেই পারে এআই। আমার দেশের শিরোনাম: ফ্যাসিবাদ দোসরদের জোট, এরশাদ পরিবার মাইনাস। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীর গতিতে। আরেকটি শিরোনাম পড়ে শোনাতে চাই: ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল, আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না। কালবেলা শিরোনাম: অর্থায়নে আসছে চীন, বাংলাদেশের খেসারত যাচ্ছে 3 থেকে 5,000 কোটি টাকা। রূপালী বাংলাদেশের শিরোনাম: 17,000 কেন্দ্র নিয়ে মাথা ব্যথা, ত্রয়োদশ সংসদ নির্বাচন। দৈনিক করতোয়া: আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া। আলোকিত বাংলাদেশ: দোরগড়ায় তফসিল, ভাষণ রেকর্ড কাল। দৈনিক দিনকাল: গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র এখনও বিদ্যমান, তারেক রহমান। দৈনিক সময়ের আলো: ভোট প্রার্থীদের জেতানোর চ্যালেঞ্জে বিএনপি, এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, মাল্টিপাস ডিজিজে খালেদা জিয়া। আপনি শিরোনাম শুনলেন। আজকের বিশেষ করে সংবাদ মাধ্যমে, রেডিও, বিশেষ টেলিভিশনগুলোতে দুজন মাননীয় উপদেষ্টা 2 ধরনের কথা বলেছেন। একজন বলেছেন, কেউ তো বলেনি যে আমরা এই সময়ের জন্য ক্ষমতা নিয়েছি, নির্বাচন যে এই সময় দিতে হবে, কিন্তু আমরা নির্বাচন দিচ্ছি গণতন্ত্রের স্বার্থে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই যে ম্যাজিকের মাধ্যমে আমি নির্বাচনের আগে সব কিছু ঠিক করে ফেলতে পারবো আইন শৃঙ্খলার। এখন আমার প্রশ্ন, অভিভাবক যদি আপনারা এইভাবে কথা বলেন, তাহলে আমরা পরিবারের সদস্যরা কি বার্তা পাই? আসলে দেখুন, আমাদের এই চেয়ারগুলো, ক্ষমতার চেয়ারগুলো বোধহয় একটু নানান রকম গুণে গুণান্বিত, যে এখানে বসলে যারা বসেন তাদের কথাবার্তাগুলো আপনার মনে পড়ে যে রানা প্লাজার সময় বলা হয়েছিল যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আল্লাহর মারা আল্লাহ নিচে, এই সমস্ত এপিক কথাবার্তা। এই এপিক কথাবার্তার মধ্যে মধ্যে এগুলোও যুক্ত হচ্ছে যে আমাদের তো ম্যান্ডেট নেওয়া হয়েছে গত 3 বছর না কত বছরের মধ্যে আমরা দিতে পারবো না। তো এই ধরনের কথাবার্তাগুলো আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ম্লান করে, যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সামনে নিয়ে আসা এবং মানুষের সমমর্যাদা যাতে সমাজে থাকে, সেটার জন্যই তো মানুষের এই রক্তপাত, এই যে এত মানুষের বারবার আন্দোলনে নামা, বিশেষ করে জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটল। তো সেখানে যারা বিবেচক উপদেষ্টাবৃন্দ আছেন, সম্ভব হলে
কথা না বলে কাজের মধ্যে থাকাটাই ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এইভাবে বলেন, আমরা তো আসলে ম্যাজিক না, কাজটা দেখতে চাই, এবং কাজটা ধারাবাহিকভাবে করলে যার যা কাজ, আপনি টিআইবির সর্বশেষ যে তারা প্রতিবেদন এবং সংবাদ সম্মেলনে বললেন, তাদের এরকম একটা আহ্বান ছিল যে রাজনৈতিক দলগুলো যাতে পেশি শক্তি, অর্থ এবং ধর্মের অপব্যবহার প্রশ্নে তারা নিজেদের যেটা কর্মসূচি আসবে নির্বাচনে সেইখানে তারা কথা বলে। এই বিষয়গুলোর দিকে সরকার আদৌ নজর দিচ্ছে কিনা, যে ধর্মের যে অপব্যবহার হচ্ছে বা অর্থের যেই সম্পদের হিসাব দেওয়ার বিষয়গুলো প্রার্থীরা দিচ্ছেন কিনা, এই ব্যাপারগুলোতে সংশ্লিষ্টরা আরেকটু মনোযোগী হলে ভালো হয়, এবং কি করে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। এবং আমাদের সাধারণ ভোটাররা কিন্তু ভোট দিতে চান, তারা যদি বুঝতে পারেন যে নিরাপদে ফিরতে পারবো তাহলেই তারা ভোটে যাবেন। তো সেই ক্ষেত্রে খুব বেশি কঠিন হবার কথা নয় সরকারের জন্য, যদি তারা এটা ঐকান্তিকভাবে চান। কিন্তু এই ধরনের কথাবার্তা বলা যখন একদম ট্রেন ছেড়ে দিচ্ছে, তখন এটা ট্রেন না নৌকা, এই বিতর্ক করাটা ঠিক নয়। মানে আপনি যেটা বলতে চাইছেন যে এখন আমরা যদি কিন্তুর মধ্যে বোধ করি বসবাস করছি। হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার ধরেন বুধবার বা বৃহস্পতিবার তিনি ভাষণ দেবেন, রেকর্ড হবে 10 তারিখে, এবং এই প্রথম দেখলাম যে তার ভাষণ রেকর্ড হচ্ছে, এইটাও কিন্তু সংবাদ হচ্ছে। তার মানে এটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা যে না, উনি বলবেন, কথা বলবেন। তা আপনার কি মনে হয় তফসিল হবে, নির্বাচন হবে? নিশ্চয়ই, কারণ আমরা প্রধান উপদেষ্টাকে যদি আমরা মূল ব্যক্তি ধরি, তিনি কিন্তু একদম দৃঢ়ভাবে বলে যাচ্ছেন, তার মুখ থেকে কিন্তু কোনো দ্বিধার কথা আমরা জানতে পারিনি। তিনি এই কথাও বলেছেন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, পুলিশের, যে এটা শতাব্দীর একটা সেরা নির্বাচন হতে যাচ্ছে, এবং আমরা যেন মৃত্যুর আগে আমাদের নিজেদের কাছে পরিষ্কার থাকতে পারি যে আমরা কি করতে পেরেছি দেশের জন্য। এই কথাগুলো খুবই অনুপ্রেরণাদায়ী, এবং এই কথাগুলো যেন কথার ফুলঝুরি না হয়, আমরা সেটার প্রতি দৃষ্টি রাখতে চাই। এবং অবশ্যই প্রধান উপদেষ্টার কথায় আমরা বিশ্বাস রাখতে চাই, এবং এই কথার স্পিরিটের সঙ্গে অন্য উপদেষ্টাদেরও মার্চ করা উচিত। তারা যদি তাদের ম্যান্ডেট নিয়ে কথাবার্তা বলেন, তাদের ম্যান্ডেট কিন্তু গণতন্ত্রের জন্যে, এর আর কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রের প্রথম ধাপই হচ্ছে নির্বাচন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজকে, তো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হয়, মানে পালিত হয়, তো আমাদের দেশের প্রেক্ষাপটে কি বলবেন? একই বৃত্তে দুদকের ঘুরপাক। দেখুন, যে পুলিশ সংস্কার এবং দুদক সংস্কার কমিশন নিয়ে সরকার যা করলেন উপদেষ্টা পরিষদে, এটা আসলে জাতিসংঘের একটা তামাশা। আপনি দেখুন, অবশ্যই, কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনে মোট সহস্রাধিক সুপারিশ এসেছে, তার মধ্যে 166টি প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশন আলাপ করেছে, এবং তারা একমত হয়েছিল যে কয়টি বিষয়ে, তার মধ্যে অন্যতম ছিল পুলিশ কমিশন এবং দুদকের সংস্কার কমিশন, যে এটা কমিশনগুলো স্বাধীন হওয়া উচিত এবং তাদের কিছু পর্যবেক্ষণ ছিল। কিন্তু সরকারের ভেতরে থাকা যে স্বার্থান্বেষী মহল এবং আমলাতন্ত্র, তারা কিন্তু পুলিশ কমিশনকেও স্বাধীন হতে দিল না, দুদককেও স্বাধীন হতে দিল না, এবং সেটাই খসড়া অনুমোদন করা হয়েছে গত বৃহস্পতিবার, পুলিশেরটা এবং আগে দুদকেরটা। এবং যেই দুষ্টচক্র ছিল সেই দুষ্টচক্রই রয়ে গেল। যেই জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশকে তৎকালীন সরকার এভাবে ব্যবহার করলেন, জাতির বিরুদ্ধে, পুরো দেশের মানুষের বিরুদ্ধে পুলিশকে অনুগত ভৃত্যের মতো ব্যবহার করলেন, এইটা ছিল একটা সুবর্ণ সুযোগ যে পুলিশকে সংস্কার করার ক্ষেত্রে, এবং সেটা পুলিশের অংশীজনরা চেয়েছেন, মানুষ চেয়েছেন, সবাই চেয়েছেন, শুধু সরকারের ভেতরের আমলাতন্ত্র চায়নি। এবং সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত, তার নেতৃত্বেই সব চলবে, এবং কমিশনের বদলি, পদায়ন সব আগের মতোই চলবে। তার মানে পুলিশ সেই আগের সেই খারাবরি থর রয়ে গেল, এবং পুলিশ হয়ে গেল ক্ষমতাসীনদের লাঠিয়াল। এটা কিন্তু গণ অভ্যুত্থানের প্রত্যয়ের সাথে, আপনি যথার্থই বলেছেন যে এটা গণ অভ্যুত্থানের প্রত্যয়ের সাথে মেলে না। রাজনীতি, বিশেষ করে ভোটের সময়ে একদল আরেক দলকে ঘায়েল করবার জন্য নানা ধরনের বক্তব্য দেবে, আমরা এটা আশায় আছি যে এটা শুনতে হবে। কিন্তু যে ধরনের বক্তব্য এই সময় শুনছি, যেমন ধরেন সালাউদ্দিন সাহেব বলেছেন ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে একটি দল,
আবার তার উত্তরেও বোধহয় এরকম দিয়েছেন জামায়াতের আমির, নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। দেখুন, যে বিএনপি ও জামাতের যে পারস্পরিক নৈকট্য আমরা গত 20-25 বছর 30 বছর ধরে দেখছি, তারা একসঙ্গে ক্ষমতাতেও অংশীজন ছিলেন। এখন যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই পরস্পর বিরোধিতায় নেমেছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ রাজনৈতিক কারণে, আর কিছু না। যদি আওয়ামী লীগের উপস্থিতি থাকতো এবং তাদের স্বাভাবিক ক্রিয়াকর্ম থাকতো, তাহলে হয়তো আমরা সমীকরণটি অন্যভাবে দেখতাম। অর্থাৎ রাজনীতিতে ধর্মের যে অপব্যবহার, সেটি রাজনৈতিক কারণেই। এটা তো একেবারে দিবালোকের মতো সত্য, স্পষ্ট। যেই কারণে বারবার কথাটি আসছে যে সরকার এই ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছেন। ধর্মকে ব্যবহার করে এভাবে সরলমতি মানুষদেরকে বিভ্রান্ত করা, এটা তো একেবারেই কোনো যুক্তিসঙ্গত ব্যাপার নয়। আর জামাতে ইসলামী আপনি দেখুন 86 সালে যে কাজ করেছে, আওয়ামী লীগের সঙ্গে মিলে এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল। আর যেই ঘটনাটি নিয়ে বিএনপিকে এত দোষারোপ করা হয় যে 111 তৈরির কারিগর বিএনপি, কারণ হচ্ছে তারা বিচারকদের বয়স বাড়িয়ে দিয়েছিল 2004 সালের যে সংসদে। সেই সংসদে জামাত ইসলামী কি করেছিল? তারা কি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল? তা কিন্তু দেয়নি। তাদের 17টা ভোট ছিল। 2004 সালের 30শে জুলাই তারা ভোট দিয়েছে বিএনপির পক্ষে। তাহলে তখন যদি বিএনপি জামাত একসাথে হয়, তাহলে এতদিন পরে তারা ধর্মবিশ্বাসী হয়ে উঠছে কেন? কিন্তু এখন এর গন্ধম ফলটি কোথায়? এই তো ক্ষমতার চেয়ারটি হলো আসল, এটাই হলো আসল। মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে, এটা কালের কণ্ঠের একটি রিপোর্ট। এখানে সিরাজ ইসলাম চৌধুরী এবং আনু মোহাম্মদের সাক্ষাৎকার রয়েছে। সিরাজ ইসলাম চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ, তাদের কবরের উপর আক্রমণ বা জীবিত অবস্থায় আক্রমণ, এগুলো তো অপ্রত্যাশিত নয়, কেবল অকল্পনীয়। এগুলো ঘটার মানে হচ্ছে একটি প্রগতিশীল শক্তি এখানে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। নিঃসন্দেহে। এবং আপনি সমকালেও আজকে একটি প্রতিবেদন আছে যে গণহত্যা জাদুঘর বাংলাদেশের একমাত্র, সেটি বন্ধ হয়ে আছে 5ই আগস্ট 2024-এর পর থেকেই। মানে ওই দিনের যে ঘটনা, সে গণ অভ্যুত্থানের পর থেকে। গণ অভ্যুত্থানের সাথে তো মুক্তিযুদ্ধ সাংঘর্ষিক নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতাতেই রাষ্ট্রে যত নাকি এটা ইরেজ করার একটা না, এটা আসলে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থানকে ম্লান করার কারণে। কারণ গণ অভ্যুত্থানের ভিতরে যে মূল প্রত্যয়টা, যে গণতন্ত্র এবং মানুষের মর্যাদা, এটা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তো অনেকের স্বার্থে আঘাত আনে। এবং সেই সমস্ত অশুভ শক্তিরাই পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কারণ মুক্তিযুদ্ধের যে গণহত্যা, এখানে তো গণ অভ্যুত্থান যারা করেছে তারা তো গণহত্যা করেনি, তাহলে তার সাথে কেন তাদের সংঘর্ষ হবে? আপনি গণ অভ্যুত্থান যে জাদুঘর, সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের চিঠি, তাদের জামা কাপড়, নানান রকম ভিডিও, অনেক ধরনের তথ্য উপাত্ত আছে যে এইগুলো একদম ঐতিহাসিক দলিল। সেইগুলো কেন নষ্ট হচ্ছে এবং কাদের স্বার্থে নষ্ট হচ্ছে? এবং সেগুলো মাত্র ধরেন আপনার কিছু অর্থ বরাদ্দের ব্যাপার, সেটা সংস্কৃতি মন্ত্রণালয় বা কেন উদাসীন? তারা নানান রকম প্রতিদিন একটি করে ড্রোন শো করতে পারেন, আর তারা মুক্তিযুদ্ধের এই সমস্ত যে অসম্ভব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনকে নিয়ে তারা কেন নির্বিকার থাকবেন? এবং এইটা কাকে শক্তিশালী করছে? এগুলোর কোনো ব্যাখ্যাও কিন্তু আমরা পাই না। কাজেই এই বিভিন্নভাবে যেই ধরনের নির্বিকারত্ব আমরা দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা, মাজার ভাঙা, ভাস্কর্য ভাঙা, ইসলামিক বা ধর্মীয় মাজার ভাঙার সাথে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এই সব কিছুই যেন একটা তালগোল পাকিয়ে বিভিন্ন শক্তির মধ্যে একটা সংঘর্ষ বাঁধে গণ অভ্যুত্থানকেই বিতর্কিত করার। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, ডিসেম্বর মাস চলছে, বিজয়ের মাস, বিজয় দেখেন? অবশ্যই। মানে পরিবেশ দেখছেন বিজয়? আসলে পরিবেশ তো আমি আপনি মিলে তৈরি করবো রে যা ভাই। যারা তৈরি করবেন, যারা এটাকে ভাঙার চেষ্টা করছেন, তারা তো সংখ্যায় বেশি নয়। যেই গণ অভ্যুত্থান হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ নেমেছিল রাস্তায়। আপনার মনে পড়ে আগস্টের 2, 3, 4 তারিখে যে গান, এগুলো তো স্বাধীনতার গান, মুক্তিযুদ্ধের গান, যে ধনধান্যে পুষ্পে ভরা, এই ধরনের গানগুলো আমাদের ছিল না কণ্ঠে। এই লক্ষ মানুষের কণ্ঠের সেই গান আমাদের আজকেও তো আমাদেরকে উদ্দীপ্ত করে। কাজেই বিজয়ের ধ্বনি তো আমরা শুনতে পাই। অবশ্যই অবশ্যই। একেবারে শেষের দিকে আমার অনুষ্ঠানটি, শুরুতেই যে কথাটি বলছিলাম যে এই শহরের মানুষ কতটা নিরাপদ,
মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটল গতকাল, মানে মা এবং মেয়েকে নৃশংসভাবে খুন হতে দেখা গেল এবং গৃহকর্মীর উপরে সন্দেহ করা হচ্ছে। সন্দেহটা হতেই পারে এই জন্যেই যে গৃহকর্মী হিজাব পরে ঢুকলো, বেরোনোর সময় ওই মেয়েটিরই, যে মেয়েটিকে মারা হয়েছে সেই মেয়েটিরই পোশাক পরে সে বেরিয়ে গেল। তাহলে এখন পর্যন্ত কিন্তু তাকে ধরা যায় নাই। কি বার্তা দেয়? আমাদের মূল্যবোধের যে অবক্ষয় চারিদিকে ঘটছে এবং সেটারই একটা ধারাবাহিকতা। আসলে মাত্র 4 দিন আগে গৃহকর্মী এখানে যুক্ত হয় এবং সে 4 দিনের মধ্যে এমন কি ঘটলো যে তাকে জোড়া খুন করতে হলো। আসলে এই ধরনের নানান রকম সামাজিক যে বিপর্যয় আমাদের চারপাশে ঘটছে, এটার আসলে একটা সত্যিকার অর্থেই ছোট ছোট যত্ন নেবার প্রয়োজন আছে পরিবারে, আমাদের পারস্পরিক। আমরা তো এখন শুদ্ধ বাংলায় কথাই বলতে পারছি না আজকাল। যেভাবে গালিগালাজ, চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, একে অপরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলা হচ্ছে, এর ঢেউ কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে মানুষকে। আমি যদি একজন পাশের মানুষটিকে বিশ্বাস না করি, একটা 14-15 বছরের একটি কিশোরী কন্যা, সে কেন এভাবে কুপিয়ে মেরে ফেলবে দুজন মানুষকে? এই মূল্যবোধের অবক্ষয় নিয়ে আমাদের ভাবতে হবে এবং ভাবতে হবে জোরভাবে যে আমরা আসলে কিসের পেছনে ছুটছি, আমরা কোন হরিণের পিছনে ছুটতে গিয়ে আমাদের যাবতীয় বিশ্বাস, যাবতীয় ভালোবাসা, যাবতীয় বিবেচনা আমরা বিসর্জন দিচ্ছি। এবং এর সব কিছুর পেছনে কিন্তু একটা রাজনীতি আছে, সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সরকার। সরকারকে এই ব্যাপারে আপনার কি মনে হয় যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, অপরাধীর কি বিচার হয় না হয় বলেই বোধহয় এরকমের অপরাধ বাড়ে? আপনার কি তাই মনে হয় না? অপরাধকে শনাক্ত করবার পদ্ধতিও তো আমাদের এখানে খুব দুর্বল। যারা এটি করবে, যাদের হাতে স্টিয়ারিং, তারা তো নিজের গায়ে না আসা পর্যন্ত ওই ব্যাপারে তারা বলে এটা ওই যে আল্লাহর মারা, আল্লাহ নিয়ে গেছে। সেই ধারাবাহিকতা তো আমরা, তাদের হাতে তো ম্যাজিক নাই। ম্যাজিক আছে, এই দেশের মানুষ এক একজন ম্যাজিক। তাদেরকে আপনারা সঠিকভাবে পরিচালনা করা যায়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করি একটা অনুরোধ করতে চাই আপনাদের। গৃহকর্মী আমাদের পরিবারেরই অংশ, তাদের উপর বিশ্বাস রাখাটা যেমন জরুরি, একই সাথে সতর্কতাটাও জরুরি। আপনার পরিবারে যখন একজন গৃহকর্মী কাজ করতে আসবে, প্লিজ আপনারা তার ছবি অথবা থানায় জানিয়ে রাখা, এই কাজগুলো করবার চেষ্টা করেন। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা বিশ্বাসে থাকতে চাই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।